প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এইচএসসি প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের প্রথম যে প্রবন্ধটি আছে, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল নামক প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আসুন আমরা প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু জেনে নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 26 জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ফার্সি ও ইংরেজিতে শিক্ষিত ছিলেন, তাই বঙ্কিমচন্দ্রের মেধার বিকাশে পিতার যথেষ্ট অবদান ছিল। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাঙালিদের মধ্যে প্রথম বিএ পাশ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর। সাহিত্য জীবনে বঙ্কিমচন্দ্র 12টি উপন্যাস ও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। 1865 সালে প্রকাশিত তাঁর দুর্গেশ নন্দিনী উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে মর্যাদা পেয়েছে। উপন্যাস ছাড়াও তিনি অন্যান্য গ্রন্থ যেমন লোক রহস্য, কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুড়ের জীবনচরিত, বিচিত্র প্রবন্ধ, কৃষ্ণচরিত্র প্রভৃতি রচনা করে খ্যাতি অর্জন করেন। বঙ্কিমচন্দ্র 1894 সালে 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। আমাদের আলোচ্য বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধটি নেওয়া হয়েছে তার কমলাকান্তের দপ্তর নামক রম্য রচনা থেকে। গ্রন্থটি কৌতুকপূর্ণ এবং একটি রসরচনা। লেখকের রম্য রচনাগুলোর মধ্যে বিড়াল অন্যতম। এই প্রবন্ধের প্রধান চরিত্র কমলাকান্ত। কমলাকান্তকে সবাই পাগল বলতো, কেননা সে সরকারি বইয়ের খাতায় কবিতা লিখে রাখত। তিনি বাংলা ছাড়াও ইংরেজি ও ফার্সি ভাষা জানতেন। সাহিত্যের প্রতি ছিল তার তীব্র নেশা। তার নেশা ছিল আফিমের প্রতিও। এই প্রবন্ধ আমরা দেখব যে কমলাকান্ত আফিম খেয়ে ঝিমুচ্ছে, এমন সময় বিড়ালের সঙ্গে তার কথোপকথন। আসলে প্রাবন্ধিক এই বিষয়টির মধ্য দিয়ে আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। আসুন আমরা মূল প্রবন্ধটি পড়ি এবং বিষয় বিশেষজ্ঞের মতামত জানি। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুক্কা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুক্কা হাতে নিমীলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। আমরা এখানে শুনলাম যে কমলাকান্ত একদিন তার ঘরে হুঁকো খেতে খেতে খানিকটা নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই সময় তিনি ভাবছিলেন যে তিনি যদি নেপোলিয়ন বোনাপার্ট হতেন তাহলে ওয়াটারলু যুদ্ধে জিততে পারতেন কিনা। তিনি যখন এই ধরনের একটা অলীক কল্পনা করছিলেন, এমন সময় তার ঘরের মধ্যে একটা বিড়াল ডেকে উঠল ম্যাও শব্দ করে। তখন তার নেশাগ্রস্ত অবস্থা খানিকটা কেটে গেল। তিনি তাকিয়ে দেখলেন ঘরের মধ্যে তার জন্যে যে দুধ রাখা ছিল, ঘরে বিড়াল ঢুকে তার সেই দুধটা খেয়ে ফেলেছে। তখন তিনি ভাবতে লাগলেন যে এই বিড়াল যেভাবে তার দুধ খেয়েছে, এই যে একটা ঘটনা, এই ঘটনার মধ্যে দিয়ে তিনি খানিকটা অলৌকিকভাবে চিন্তা করতে শুরু করলেন। তিনি কি অলৌকিক চিন্তা করতে শুরু করলেন, এইটা আমরা পরের পাঠে শুনতে পাব। বুঝলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন, স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এই সংসারে ক্ষীর, স্বর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলে তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুধ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত
তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকলে দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝতে পারিয়াছ। দেখো সহজসায়ী মনুষ্য ধর্ম কি, পরোপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। আমি চুরি করি আর যাহাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ থেকে স্পষ্ট বুঝতে পারছি যে কমলাকান্তের সঙ্গে বিড়ালের যে কথোপকথন, এর মধ্যে দিয়ে প্রবন্ধকার একটি বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এই দিকটা হচ্ছে ধনী ও গরিবের মধ্যে যে অসাম্য এবং বৈষম্য, সেই দিকটা তিনি বিড়ালের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। বিড়াল ঘরের মধ্যে ঢুকে দুধ খায়, মাছ খায়, কাঁটা খায়। এর জন্যে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়, অনেক সময় তাকে প্রহারও সহ্য করতে হয়। কমলাকান্ত তার বক্তব্যের মধ্যে দিয়ে এইটা বোঝাতে চেষ্টা করছেন যে সমাজে যদি ধনী গরিবের মধ্যে যে বৈষম্য সেটা দূর হয়ে যায়, তাহলে সমাজে একটা শৃঙ্খলা ফিরে আসবে এবং ধনী গরিবের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্য যেমন থাকবে না, তেমনি অত্যাচারের যে দিকটা, শোষণের যে দিকটা, সেটাও অনেকাংশে কমে আসবে। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর। তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার সংগ্রহ করিবে কেন? যদি করিল, তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই। ঠিক তাই, কমলাকান্তরূপী লেখক এখানে যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ধনী ও গরিবের মধ্যে বৈষম্যের কারণ কি, এবং একজন চোর কেন চুরি করে তার নেপথ্য কারণটা যুক্তির সঙ্গে উপস্থাপনের চেষ্টা করেছেন। আসলে যে চোর, সে চুরি করে তার অভাবের জন্যে। চোরের যদি অভাব না থাকতো, তাহলে চোর কোনো দিন ধনীর গৃহে প্রবেশ করে চুরি করতো না। এখানে কমলাকান্ত যে দিকটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ধনীদের মধ্যে অনেকেই কৃপণ থাকেন এবং তিনি শুধু ধনৈশ্বর্য সংগ্রহের দিকেই বেশি জোর দেন। তার আশেপাশে যে নিরন্ন গরিব লোকরা থাকেন তাদের তিনি কখনো সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন না। যদি তিনি এই গরিব লোকদের জন্য কিছু করতেন, হাত বাড়িয়ে দিতেন, সাহায্য করতেন, তাহলে চোর কখনো চুরি করতো না। তার যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থার একটা বিশেষ পরিণত হতো এবং চোর তার এই খারাপ কাজ ছেড়ে দিয়ে ধনীর পাশে এসে দাঁড়াতো। সেই জন্যে এই সমাজের দায়িত্ব হচ্ছে যারা কৃপণ ধনী তারা যদি এই দিকটা চিন্তা করে দরিদ্রদের সহায়তা করেন, তাহলে দেশের যেমন দারিদ্র্য দূর হয়ে যাবে, তেমনি যারা দরিদ্র তারাও অন্যায় কাজ থেকে বিরত থাকবেন। আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো। যে বিচারক চোরকে সাজা দিবেন, তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো,
তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। এই পাঠ থেকে যে দিকটা স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে এই প্রবন্ধে একটা সমাজতান্ত্রিক চেতনাটা প্রকাশিত হয়েছে এবং কমলাকান্ত যেসব যুক্তি বিড়ালের সামনে উপস্থাপন করেছে, বিড়ালও ঠিক তার প্রতিপক্ষ হিসাবে নিজের যুক্তি উপস্থাপন করেছে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে বিড়াল দারিদ্র বিমোচনে দরিদ্রদের পক্ষ থেকে যে যুক্তিগুলো উপস্থাপন করেছে, কমলাকান্ত শেষ পর্যন্ত নির্দ্বিধায় সেগুলো মেনে নিয়েছেন এবং বিড়ালের যুক্তি অনুসরণ করলেই ধনী এবং দরিদ্রের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা অনেকাংশে কমে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বিষয় বিশেষজ্ঞের মতামত জানলাম। আমরা জানতে পারলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই কমলাকান্তের মাধ্যমে হালকা কথাবার্তায় গল্পের ছলে সমাজের অতি বাস্তব চিত্র তুলে ধরেছেন। লেখক এখানে ধনীদের স্বরূপ তুলে ধরেছেন এবং বিড়ালের মাধ্যমে তিনি ধনীদের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যঙ্গ করেছেন। আপাত দৃষ্টিতে কমলাকান্তের সঙ্গে বিড়ালের কথাবার্তায় কিছু তামাশার খোরাক আছে। বিশেষ করে দুধচোর বিড়াল যখন পণ্ডিতের মতো কথা বলে, মানুষের মতো কথা বলে এবং ধনীদের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যঙ্গ করে, তখন আমাদের হাসি পেতে পারে। কিন্তু আসলে এটি তামাশার বিষয় নয়, আমাদের সমাজেরই অতি কঠোর বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন অত্যন্ত ব্যঙ্গের মাধ্যমে, হাসি তামাশার মাধ্যমে। আর এটাই রম্যরচনার প্রধান বৈশিষ্ট্য। বিড়াল প্রবন্ধে আমরা মাত্র দুটি চরিত্রের পরিচয় পাই। একটি হচ্ছে আফিমখোর নেশাগ্রস্ত কমলাকান্ত এবং অন্যটি হচ্ছে বিড়াল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালের জবানির মধ্য দিয়ে আমাদের সমাজের যে চিত্রটি তুলে ধরেছেন এখানে, সেটি হচ্ছে কমলাকান্ত ধনী সমাজের প্রতিনিধি বা প্রতীক এবং বিড়াল হচ্ছে গরিব বা দরিদ্র সমাজের প্রতিনিধি বা প্রতীক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের মাধ্যমে বিড়ালের জবানিতে আমাদের যে বিষয়টি পরিষ্কারভাবে বলতে চাচ্ছেন, সেটি হচ্ছে আমাদের সমাজের গরিব সৃষ্টির মূল কারণ ধনীরাই। গরিবদের ধন সম্পদ শোষণ করেই ধনীরা আরও ধনী হচ্ছে। এক্ষেত্রে একটি প্রবাদ আছে, যেমন কেহ মরে বিল সেচে কেহ খায় কই, অর্থাৎ কষ্ট করছে গরিবরা আর তার সুবিধা ভোগ করছে ধনীরা। এই প্রবন্ধে আরও একটি প্রবাদ প্রবচনের পরিচয় পাই, সেটি হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। অর্থাৎ যারা গরিব, যাদের খাদ্যের প্রয়োজন, তাদেরকে খাদ্য না দিয়ে বরং যারা ধনী লোক, যাদের খাদ্যের কোনো প্রয়োজনই নেই, তাদেরকে আরও বেশি করে খাওয়ানো। তাই বিড়ালের অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি যে চোরকে শাস্তি না দিয়ে যারা চোর সৃষ্টি করে, অর্থাৎ কৃপণ ধনীরা, তাদেরকেই শাস্তি দেওয়া উচিত। কমলাকান্ত জ্ঞানী লোক, সমাজের বৈষম্য সৃষ্টির কারণ তিনি বোঝেন। তাই প্রবন্ধের শুরুতে আমরা যেটা দেখেছিলাম যে বিড়াল কমলাকান্তের দুধ খেয়ে নিয়েছে, সেই লোভটি দেখিয়ে আবার কমলাকান্ত বিড়ালকে ছানা দেয়ার আশ্বাস দিয়ে বিড়ালকে শান্ত করেন। এভাবেই বিড়াল বিদায় হয় এবং কমলাকান্তরূপী ধনীরাও খুশি হয়। প্রবন্ধের আলোচনা শেষে আমরা এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি পরিচয় পেলাম। একটি হচ্ছে অত্যন্ত সমাজ সচেতনতার পরিচয় দিয়েছেন এবং প্রবন্ধের মধ্য দিয়ে তিনি অত্যন্ত রসবোধের পরিচয় দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধের আলোচনা শেষে আমরা দেখে নিই কী শিখলাম এখান থেকে। প্রথমত, বঙ্কিমচন্দ্রের রম্য রচনার গুণমান ও রসবোধের পরিচয় পেলাম। দ্বিতীয়ত, এর মধ্য দিয়ে লেখকের সমাজ সচেতনতার পরিচয় পেলাম। তৃতীয়ত, সমাজে দরিদ্রের অবস্থা এবং ধনীদের স্বরূপ চিনতে পারলাম। এবং চতুর্থত, বঙ্কিমচন্দ্রের সাধুরীতির গদ্য যে কত সহজ ও আকর্ষণীয় হতে পারে তা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এই প্রবন্ধটি ভালো করে পড়বেন এবং সমাজের বাস্তব চিত্রের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও এই প্রবন্ধের মধ্যে যে সমস্ত টিকাগুলো আছে, শব্দের অর্থগুলো আছে, এইগুলো দেখে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় আপনার টিউটরের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।